প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনাদের সবাইকে এই গভীর রাতে আমি লাইভে উপস্থিত করেছি একটি ইম্পর্টেন্ট নিউজ, যেটা আজকের এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় খুব বেশি প্রচারিত হয়েছে বলে আমার কাছে ধারণা নেই। একদম লেটেস্ট নিউজ, সেটা হচ্ছে মানবজমিন ঢাকা 27শে জুলাই শনিবার, তার মানে আজকের, এই যে এখন শনিবার শুরু হয়েছে, আজকের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে আমাদের বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাস্পদ একজন ব্যক্তি, বিশ্ববরণ্য ব্যক্তি, নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য। আমি এইটাই চেয়েছিলাম যে ফেসিবাদ থেকে মুক্তি পেতে এখন দল মত নির্বিশেষে সবাইকে জাগতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই আজকের এই স্টেটমেন্টটা কতটা ইম্প্যাক্ট পড়বে এটা আপনারা দেখবেন যে এই দাবিটাই ছিল আজকের দাবি। আমি যে বারবার বলছি বাংলাদেশে এখন আর ছোট কোনো দাবি নাই, দাবি হতে হবে শেখ হাসিনার পতন। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের যে দাবিটা তুলছে, আমি মনে হয় সর্বপ্রথম আপনাদের কাছে নিউজে প্রকাশ করতে আসলাম। এটা মানবজমিন 27শে জুলাই, মানে আজকে শুরু হয়েছে শনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে নতুন করে আবারও নির্বাচন হচ্ছে এমন একটি নিউজ কিন্তু আমাদের হাতে চলে এসেছে। আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে ভিডিওর বাকি অংশ দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে আজকের ভিডিওর বিস্তারিত দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনাদের সবাইকে এই গভীর রাতে আমি লাইভে উপস্থিত করেছি একটি ইম্পর্টেন্ট নিউজ, যেটা আজকের এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় খুব বেশি প্রচারিত হয়েছে বলে আমার কাছে ধারণা নেই। একদম লেটেস্ট নিউজ, সেটা হচ্ছে মানবজমিন ঢাকা 27শে জুলাই শনিবার, তার মানে আজকের, এই যে এখন শনিবার শুরু হয়েছে, আজকের সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে আমাদের বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাস্পদ একজন ব্যক্তি, বিশ্ববরণ্য ব্যক্তি, নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য। আমি এইটাই চেয়েছিলাম যে ফেসিবাদ থেকে মুক্তি পেতে এখন দল মত নির্বিশেষে সবাইকে জাগতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই আজকের এই স্টেটমেন্টটা কতটা ইম্প্যাক্ট পড়বে এটা আপনারা দেখবেন যে এই দাবিটাই ছিল আজকের দাবি। আমি যে বারবার বলছি বাংলাদেশে এখন আর ছোট কোনো দাবি নাই, দাবি হতে হবে শেখ হাসিনার পতন। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের যে দাবিটা তুলছে, আমি মনে হয় সর্বপ্রথম আপনাদের কাছে নিউজে প্রকাশ করতে আসলাম। এটা মানবজমিন 27শে জুলাই, মানে আজকে শুরু হয়েছে শনিবার, মানে আজকের দিন, শুক্রবার শেষ হয়ে শনিবার। ঢাকায় হয়তো এখন ভোররাত, বিদেশে যারা আছেন তাদের হয়তো মানে শনিবার শুরু কারো হয়েছে, কারো হয় নাই। সেই জায়গায় মানবজমিনের রিপোর্ট আমি এটা আপনাদেরকে পড়ে শোনাবো। যে কারণে আসছি, আপনারা এটা সমগ্র বাংলাদেশে, দেশে বিদেশে যে যেখান থেকে আছেন সবাই এই ভিডিও শেয়ার করবেন, কারণ এই মানুষদের দাবিগুলো বিশ্বের মানুষের কাছে যত দ্রুত পৌঁছবে, আপনি আমি 100 বছর চিল্লাইলেও সেটা পৌঁছবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চিঠি, তার একটা আহ্বান বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব কি কারণে, এর পিছনে কারণের মধ্যে কিন্তু আছে, নিশ্চয়ই অনেক কিছু আছে। আল্লাহ তালা আমাদের জন্য হয়তো পথ বের করে দিবেন বিধায় না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এ যাবৎকাল কোনোদিন এত বড় স্টেটমেন্ট দেয় নাই। তিনি বলছেন, দেখেন হেডলাইনটা একটু দেখেন সবাই, নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনূসের, গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ। দেখেছেন, মানবজমিন আজকের পত্রিকা চ্যালেঞ্জ নিয়ে বলছি, এখানে কোনো দুই নাম্বারি করার কোনো সুযোগ নাই। আজকের পত্রিকা মানবজমিন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 27 তারিখ শনিবার, যখন আমি কথা বলছি বাংলাদেশ টাইম, এই মুহূর্তে শনিবার চলছে। মানবজমিনের রিপোর্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি তুলেছেন, শেখ হাসিনা আর বেশি দিন নাই, ইনশাল্লাহ আর বেশি দিন নাই, তোমার পতন অনিবার্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যাদেরকে তুমি নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, তার সময় শেষ হয়ে এসেছে। এখন তোমাকে জবাব দিতেই হবে। দ্রুত লাইভটা শেয়ার করুন, দ্রুত, যেহেতু
গভীর রাত, আমি সময় বেশি নেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছে এটার উপর বিশ্লেষণ করব। সারা বাংলাদেশে এটা পৌঁছে দিন, বিদেশে পৌঁছে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনূসের। গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ। মানব জমিন ডেস্ক, 27 জুলাই 2024 শনিবার। আচ্ছা, বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। খেলা জমবে, ইনশাআল্লাহ খেলা জমবে। মাঠেও থাকতে হবে, ঘাটেও থাকতে হবে, অনলাইনেও থাকতে হবে, বিদেশেও থাকতে হবে, পত্রপত্রিকায়ও থাকতে হবে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসদেরকেও মাঠে রাখতে হবে। আমি একটু আগে যে লাইভ করলাম, আমি কি বললাম? সবাইকে রাখবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র দেশের স্বার্থে মানবতার সাথে সাক্ষাৎ করে ক্রেস্ট দিয়ে ফুল দিয়ে বরণ করেছি যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকের কাছে অপ্রয়োজনীয় ছিল। আমি জানতাম এই লোকের একটা চিঠি কতটা ইম্প্যাক্ট পড়বে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। হাসিনার বোঝার শক্তি নাই। আমি অনেক আগে অনেককে বলেছিলাম যে ইউনূস সাহেব বাংলাদেশে যে মামলা লড়ছেন এটাকে কেউ সস্তা মনে করবেন না। তার এই মামলা লড়ার পিছনেও কারণ থাকতে পারে। তিনি বাংলাদেশের মানুষের কাছে তার অবস্থান তৈরি করেছেন। দেখেন, কারণ মহাকারণ চলে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবিটা স্ক্রিনশট দাও, আওয়ামী লীগের বাচ্চারা নিয়ে রাখো, তোমাদের অবস্থা কোথায় যাবে সেটার জন্য ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কমেন্টস করবেন ইনশাআল্লাহ। তো ইউনূস সাহেব বলছেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ, সুষ্ঠু নির্বাচন। দেখেছেন যে কথাটা আমারও বারবার বলছি, যে একটি অবাধ, সুষ্ঠু, প্রকৃত নির্বাচন দরকার, যেইটাই একমাত্র বাংলাদেশের সমাধান দিতে পারে, এছাড়া আর কিছু না। কয়দিন পালায়ে থাকবা? কয়দিন র্যাব, পুলিশ, আর্মি নামে থাকবা? জনগণের সরকার থাকলে তো র্যাব লাগবে না। কয়দিন ইন্টারনেট বন্ধ করবা? আমি তো বাংলাদেশের আগামীকালকেই আপনাদেরকে এটা নিয়ে লাইভ দেব যে যুব সমাজকে দাঁড়াতে হবে এখন রাস্তায়। আপনার এই সরকারের কারণে যদি আমার ফেসবুক বন্ধ করা লাগে, ইউটিউব বন্ধ করা লাগে, সরকার কি আমার দুলাভাই? আমি কন্টেন্ট ক্রিয়েটর একজন যদি আমার দেশে থাকে, একজন যদি অভিনয় শিল্পী থাকে, গানের শিল্পী থাকে, সিনেমার শিল্পী থাকে, সারাদিন তারা তাদের ভিডিও দেয়, আপলোড দেয়, আপনার পছন্দ হোক কিংবা না হোক, এটা তো যুব সমাজের চাহিদার আলোকে তারা করে। সরকার তাদের সব বন্ধ করে বসে আছে। আমার আওয়ামী লীগ কি দুলাভাই না সম্বন্ধী? এইসব ধান্দাবাজি চলবে না। যে কারণে যুব সমাজ আপনাদেরকে জাগতে হবে। এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যেই সরকার আপনার দাবি আদায় করবে, দাবি পূরণ করবে। শান্তিতে বাসায় থাকতে পারবেন, আর্মির সাথে সাক্ষাৎ হবে না, আপনাকে কারফিউর মধ্যে চলতে হবে না। এই সরকার করতে হলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছে যে এই মুহূর্তে একটি নির্বাচন দরকার, এবং সেটা হতে হবে কি? প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অনেক বড় কথা। এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রকৃত, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। গত 17 বছরে আমরা সুষ্ঠু কোনো নির্বাচন দেখি নাই, বাংলাদেশে হয় নাই। সব চোর। এই ডাকাতদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের এই থ্রেটটা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্ক্রিনশট দেন, আমি পড়ে শোনাচ্ছি, ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করছি। একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি। বিশাল স্টেটমেন্ট। কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করে নাই। আর আওয়ামী লীগ এই 3 দিন পর্যন্ত প্রচার করছে কোটা আন্দোলনকারীদের মধ্যে জঙ্গি ঢুকে গেছে। আজকে আবার 3 জনকে অ্যারেস্ট করছে ডিবির হারুন, যে জঙ্গি খুঁজতেছে। কোটা আন্দোলনকারীরা জঙ্গি? শালা জঙ্গি খুঁজতে খুঁজতে এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়াইয়া তোমরা কোটা আন্দোলনের মধ্যে ঢুকে গেলা। ফাইজলামির তো একটা সীমানা থাকা দরকার। মানে পাপিষ্ঠ, চরম ন্যাক্কারজনক একটি সরকার এখন এসে বসে আছে। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি, নিরপরাধ শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হয়েছে। প্রচার করুন, শেয়ার করুন, শত শত শেয়ার মারুন।
এই ইউনূসের বক্তব্য আর আমাদের সারাদিন বক্তব্য এক নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অক্ষর যে ইম্প্যাক্ট ফালাবে সেটা আমাদের রাজনীতিবিদদের 50টা বক্তব্যের সমান, 100-1000 বক্তব্যের সমান, তারও বেশি। এটা গণে কুলানো যাবে না। তিনি বলছেন যে কাউকে হত্যা করে নাই কোটা আন্দোলনকারীরা, বরং কোটা আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই, স্পষ্ট বলেছেন। তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন। বাংলাদেশের হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে, তিনি বলছেন এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে। যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত, নেপাল, পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন। তার মানে বাংলাদেশে ফেসিবাদ যেটা কায়েম হয়েছে এটাকে যদি চুপ করে বসে থাকেন বিশ্ব নেতারা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, তাহলে এই কর্মকাণ্ড ভারতেও ঘটতে পারে। আর ভারতে ঘটেই থামবে না, ভুটান, নেপাল সহ আশেপাশের এই যে সার্কভুক্ত দেশ সব জায়গায় এই ধরনের কর্মকাণ্ড ঘটবে। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে এই সকল কর্মকাণ্ড পরিত্যাগ করার জন্য। ভারতের প্রভাবশালী দা হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, স্ক্রিনশট নেন, একটা শব্দ মিথ্যা বলছি কিনা। এই যে দা হিন্দু পত্রিকা, এরপর পরে আপনি সার্চ দেন, মানব জমিনে ঢোকেন, আমি পরে শোনাই, ফাঁকে ফাঁকে গল্প করছি। ভারতের প্রভাবশালী দা হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার। এখানে তা তুলে ধরা হলো। এখন আসেন প্রশ্ন, সবাই ধৈর্য ধরে শেয়ার করবেন, একটু কষ্ট হলেও শুনে যাবেন এবং এই বক্তব্য মানুষকে জানিয়ে দিবেন। কেউ যাবেন না, আপনারা এখানে যত দ্রুত যুক্ত হবেন। ইউটিউবের একটা লাইভে সমস্যা হচ্ছে, প্রথম 10-15 মিনিটে মানুষ আসে না, এরপরে আসে, যে কারণে আমাকে অনেক লম্বা কথা বলতে হয়, কষ্টও হয়। আপনারা যদি একটু দ্রুত আসতেন তাহলে আর কষ্ট হতো না। এক প্রশ্ন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সাংবাদিক প্রশ্ন করছেন। প্রশ্ন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন আমাদেরকে যদি একটু বলেন। আপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন, বিষয়টি এমন না যে আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পরে ঘটেছে। ঘটনার সময় আমি সেখানে ছিলাম, কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি। পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে। এই কথাই বলছি, বাংলাদেশে কোনো যুদ্ধ হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ওইটাই বলেছে যে এদেশে এমন পরিস্থিতি বানিয়েছে যে বিদেশি কোনো সেনা মনে হয় আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। তাই সেনা ও অসাধারণ কি বলে সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদেরকে দমন রাখতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা পূর্ণাঙ্গ বুঝে ফেলছে। দান্দাবাজি সরকারের শিক্ষিত মানুষ, বুঝতে তো আর কষ্ট নাই, ভালোভাবে স্টেটমেন্ট দিচ্ছে তিনি বলছেন তারা এই সরকারকে এমনভাবে নামিয়েছে যে দমিয়ে রাখতে, মানে এই যে মানে কি বলে, তাই সেনা আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। তারা তাদেরকে ছাত্র পরাজিত করার মুডে ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন না। মানে সরকার ছাত্রদেরকে পরাজিত করার মুডে ছিলেন, তারা কোনো অবস্থায় শৃঙ্খলা ফিরে আসুক সেই চিন্তাই সরকারের মাথায় ছিল না। তারপর তিনি বলছেন ফলে যা ঘটেছে সেটা কি, কেন তারা সব রকম বাহিনীকে নামিয়েছে। সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তারা তো আপনার নিজের দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো সমাজের শীর্ষ শতকরা 1%, তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। তারা যেন অন্য দেশের শক্তি হিসাবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে, তাই তাদেরকে আপনি হত্যা করছেন, দেখামাত্র গুলি করা হচ্ছে। সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশের উদ্ভব হয়েছে।
তাই আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করেছি এটা দেখতে, যাতে এই হত্যাকাণ্ডে বন্ধ করা যায়। এই দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না। বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, এটা দেখতে পারছিলাম না। গণতন্ত্রের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবন, জনগণের জীবনে। গণতন্ত্র হলো জনগণের সুরক্ষা দেয়া। সব মানুষকে ধর্ম, রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মতবিরোধ থাকলেও তাদেরকে সুরক্ষা দেওয়া হলো গণতন্ত্র। যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায়, তাহলে যিনি হামলার শিকার হচ্ছেন তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। হামলাকারীকে হত্যা করা হলো এক্ষেত্রে শেষ বিকল্প, প্রথম নয়। কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সাড়া দিয়েছে। বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে যাননি। তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে, কিন্তু তাদের হত্যা করার অনুমোদন দেয় না সরকারকে। প্রশ্ন নাম্বার 2, এ ঘটনায় আপনি আন্তর্জাতিক সম্প্রদায়, মানে প্রশ্নকর্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এ ঘটনায় আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রকৃতপক্ষে তারা কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, কোনো রকম আনুষ্ঠানিক সাড়া পেতে চাইনি। আমি আশা করছিলাম তারা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আনুষ্ঠানিক সম্পর্ক চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন, গণতন্ত্রের আদর্শ থেকে সরে যাওয়া গুরুত্বপূর্ণ সম্পর্কে তাদের অবহিত করবেন। বন্ধুপ্রতিম অ্যাকশনের দিকে শুধু ফোন হাতে নিয়ে বলতে পারতেন বাংলাদেশ কি ঘটছে। বন্ধুর জন্য যা করে তা হলো পরিস্থিতিকে ঠান্ডা করা, যা জনগণের জীবন রক্ষায় সহায়ক হয়। নেতাদের বন্ধু আছেন, বন্ধু হিসেবে কিছু করা যায়। সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ না দেন, তাহলে আপনি কেমন বন্ধু? প্রশ্ন করছেন এখন সাংবাদিক। প্রশ্ন, ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু ভারতের মধ্যে একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সরকারি কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে আপনি এভাবে বলতে পারেন, কিন্তু আপনার বন্ধুত্বকে প্রাইভেটলি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রীরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারেন যদি তারা দেখেন যে অন্যায় কিছু ঘটেছে। এখানে সার্কের স্বপ্ন আছে, আমাদের একে অন্যের সহায়তা করতে পারি। আমাদের মধ্যে প্রাকৃতিক বন্ধন আছে। যদি কোনো ঘটনা একটি দেশে ঘটে, তখন তা সহজেই অন্য দেশে দেখা দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, আধা সামরিক বাহিনী এবং একটি বাহিনী হত্যা করছে নিরপরাধ মানুষকে। এক অত্যন্ত ভয়াবহ অবস্থা। ছাত্রদের বিক্ষোভকে মোকাবেলা করতে আপনাকে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে। কিন্তু এখন আপনি বলতে পারেন কিছু শত্রু ভিতরে ঢুকে পড়েছিল। এই শত্রু কারা? শিক্ষার্থীদের হত্যা না করে এইসব শত্রুকে শনাক্ত করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র, আইনের শাসন এমন হওয়া উচিত নয়। প্রশ্নকর্তা আবার প্রশ্ন করছেন, 1971 সালকে কেন্দ্র করে প্রতিবাদীরা কোটা নিয়ে সুনির্দিষ্ট উদ্বেগ আছে। ভারতের উদ্বেগ হলো এই প্রেক্ষাপটে ভারত বিরোধী সেন্টিমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কতটুকু সত্য বলে মনে করেন আপনি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, এক্ষেত্রে কল্পনা সুদূর প্রসারী হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোটা আন্দোলনের একেবারে হালকা বিষয় নয়। ইস্যু হলো গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের ভূমিকা। মত প্রকাশের স্বাধীন অধিকার থাকে জনগণের, তাতে তাদের দৃষ্টিভঙ্গির কারণে হত্যা করার অধিকার নেই সরকারের। প্রশ্নকর্তা বলছেন, বিক্ষোভকারীদের যেখানে মোকাবেলা করা হয়েছে আপনি তাতে আপত্তি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বলেছে যে বিক্ষোভকারীরা নিজেরাই সহিংস হয়ে উঠেছেন, তারা পুলিশ পোস্টগুলোকে পিকেটিং করেছিলেন। ইউনূস সাহেব বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন তার একটা প্রক্রিয়া আছে। কোথাও বলা নেই যে আপনি একের পর এক তাদেরকে হত্যা করতে পারেন। বিশ্বে এটাই প্রথমবার নয় যেখানে একটি সরকার বিক্ষোভকারীদের মোকাবেলা করছে। নিরপরাধ শিক্ষার্থীদের হাত উত্তোলিত থাকা অবস্থায় তাদেরকে খুব কাছ থেকে গুলি করতে দেখছি পুলিশকে, কারণ এই পুলিশকে গুলি করে হত্যা ক্ষমতা দেয়া হয়েছে। আমরা এই সবই দেখছি। বিক্ষোভকারীরা যদি আইন ভঙ্গ করেন, তাহলে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য মানসম্পন্ন প্রক্রিয়া আছে। বাংলাদেশের আইনের শাসন, গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে কিছু ভয়াবহ ভুল আছে। আমাদের মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। আমরা সার্কের সদস্য, আমরা প্রতিবেশী। কি ঘটছে তা দেখতে সব মিডিয়া আসা উচিত ও দেখা উচিত। সবার আগে তারা বাংলাদেশ সরকার যেটা করছে তা হলো সবকিছু বন্ধ করে দিয়েছে, যাতে অন্ধকারে তারা
সবকিছু ধামাচাপা দিতে পারে। দেশের বাইরে থেকে, এমনকি দেশের ভিতর থেকে কেউ যেন কিছু দেখতে না পায়। কেন তারা নিজেদেরকে জনগণ থেকে এত ভীত? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে। এখন আবার সাংবাদিক প্রশ্ন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রশ্ন, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো একটি তালিকা দিয়েছে, এর মধ্যে রয়েছে তাদের রাজাকার বলার কারণে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। ডক্টর ইউনূস, এসব হলো শিক্ষার্থীদের দাবি, এসব বিষয়ে সরকার সাড়া দিয়েছে, এটা সেভাবে হয়নি। প্রশ্ন, এ সরকার জানুয়ারিতে নির্বাচনে জয় পেয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনই পদত্যাগের আহ্বান জানানোর অগণতান্ত্রিক নয় কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়েই থাকতে চাই। আপনি ফ্রেশ নির্বাচন হন বা না হন, অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন করছেন। গণতন্ত্রে এটা কোনো বিষয় নয় যে আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে হত্যা নয়। বিরোধী দলের কিছু মানুষকে তুলে নিয়ে যেতে পারেন না যাতে তাকে গ্রেপ্তার করা যায়। একটি কল্পিত ক্রাইমে তাকে অভিযুক্ত করতে পারে সরকার, গ্রেপ্তার করতে পারে, তাকে জেল দেয়া হতে পারে। এটা আইনের শাসন নয়। গণতান্ত্রিক আদর্শে কোনো প্রক্রিয়া চালানোর কিছু নিয়ম আছে। প্রশ্ন, এর বাইরে এসব বিক্ষোভের ভবিষ্যৎ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে যেতে পারেন, সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য। কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই। প্রশ্ন, আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতি উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে। এ বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই। প্রশ্নকর্তা, পরিস্থিতি উন্নতি করার জন্য আপনি কি কোনো ভূমিকা রাখতে পারেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এখন সেই ভূমিকাই রাখছি। বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছি। দেখেছেন, বাপের বেটার ছাদ্দাম। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্টেটমেন্ট আমার খুব পছন্দ হয়েছে। এই মিনমিনাইয়া বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিছু বললে কিছু হবে না, ডাইরেক্ট বলে দিচ্ছে যে এখন নির্বাচন লাগবে, পারলে তুমি জনগণের ম্যান্ডেট নিয়ে আবার আসো, দেখি এইবার আওয়ামী লীগ কি করো। প্রশ্ন, আপনার বিরুদ্ধে প্রায় 200 অভিযোগ আছে। সরকারের শ্রম আইন ইস্যুতে আপনাকে অভিযুক্ত করা হয়েছে, আরো নতুন 2টি মামলা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটা কি আপনার ব্যক্তিগত? ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মামলাগুলো আইনের শাসনের ব্যর্থতা। আমার বিরুদ্ধে অভিযোগগুলো হলো আত্মসাৎ, জালিয়াতি, অর্থ পাচার সম্পর্কিত। এর অর্থ হলো আমার নিজের প্রতিষ্ঠান থেকে আমি অর্থ চুরি করেছি। এসব সরকারের অভিযোগ, এসবই বানোয়াট কাহিনী, সবই বানানো। অনেক মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে এসব অভিযোগ ভিত্তিহীন। এসব মামলা করা হয়েছে আমাকে হয়রানি করার জন্য। শ্রম অধিকার লঙ্ঘনের সম্পর্কিত মামলায় এরই মধ্যে আমাকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এটিও একটি বানোয়াট মামলা। প্রশ্ন, আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে, কি এমন আছে আপনি মনে করেন যে তা এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারে? তিনি বলছেন, জনগণের ম্যান্ডেট নিন অবাধে সুষ্ঠুভাবে, এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারের থাকা কিছু মানুষের জন্য নয়। তারপর দেখেন, আপনি কি আরেকটি নির্বাচন, আরে এই বিজ্ঞাপনের যন্ত্রণায় পড়া যায় না। আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ, অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। এইটা দেখেন, ডাইরেক্ট প্রশ্নকর্তা জিজ্ঞেস করছে, আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। যখন কোনো বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে। আদতে তারাই দেশের মালিক। নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন। একটা খাঁটি নির্বাচন লাগবে এইবার। শেয়ার করেন। প্রশ্ন, আপনি কি মনে করেন পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে আছে? বিক্ষোভ আবার ফিরতে পারে? আপিল আদালত তো কোটা কমিয়ে এনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকার দাবি করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর অর্থ এই নয় যে মৌলিক রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেছে। অস্থায়ী ভিত্তিতে হয়তো থেমে আছে, কিন্তু রাজনৈতিক ইঞ্জিন দৌড়াতেই থাকবে। তা মুহূর্তেই নোটিশে নতুন করে শুরু হয়ে যেতে পারে। আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে। যদি আপনি এমন কথা না বলেন
তাহলে এই দিনকে আপনি ভারত, নেপাল, পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গভীর রজনীতে স্যালুট জানাই। এটা নিয়ে আপনারা কথা বলুন, মানুষকে জানান। আজকে তার এই বক্তব্যের স্টেটমেন্ট আজকে আমি প্রথম হয়তো লাইভে জানালাম। এটা আপনারা প্রচার করতে পারেন, ডাউনলোড করতে পারেন, শেয়ার করতে পারেন। শেয়ার করেন। এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইরেক্ট বললেন বাংলাদেশের সমস্যা সমাধানে আরেকটি নির্বাচন চাচ্ছেন, এই নির্বাচনের বিকল্প নাই এবং এই দেশে এখন যা হচ্ছে এগুলো যে কোনো সময় গরম হয়ে উঠতে পারে। পরিস্থিতি যা আছে তাতে সরকারের অনুকূলে কিছুই নেই, অতএব এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে যেতে হবে। দ্বিতীয় স্টেটমেন্ট যেটা স্টুডেন্টদেরকে নিয়ে দিয়েছেন, যে স্টুডেন্টরা কাউকে হত্যা করেনি, এটাই আমরা বলতে চেয়েছি। স্টুডেন্টদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে, অতএব শিক্ষার্থীদেরকে যারা হত্যা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ঢাকায় থেকে জেনে এই কথা বলেছেন সাংবাদিককে যে স্টুডেন্টদেরকে হত্যা করা হয়েছে সরকারের তরফ থেকে এবং মনে হয়েছে বাংলাদেশটা একটা যুদ্ধের ক্ষেত্র, ময়দান, যেটা বিদেশি কারোর সাথে আমার যুদ্ধ চলছে, অথচ এই দেশের প্রশাসন এই দেশের নাগরিকদেরকে হত্যা করেছে। এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই বক্তব্যে বলার চেষ্টা করেছে। তো আমরা এখান থেকে 4টা জিনিস পিক আপ করতে পারি, আপনাদের সামারি দিয়ে দিচ্ছি কষ্ট না হয় জন্য। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এখন নির্বাচন চাচ্ছে, নতুন আরেকটি নির্বাচন, যেই নির্বাচন গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, যাতে মানুষের প্রতিফলন হয়, ভোটের প্রতিফলন হয়। এটা নাম্বার 1। নাম্বার 2, যারা আন্দোলন করেছে তাদেরকে যারা হত্যা করেছে তারা সরকারের লোক, মনে হয়েছে তারা বিদেশি কোনো লোকের সাথে যুদ্ধ করছে, এই রকম ভাব নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে খতম করার জন্য হত্যা করেছে, যেটা রাষ্ট্রের কোনোভাবে হয় না, কোনোভাবে সম্ভব না। এটার জন্য এই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী করেছেন। তৃতীয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যত মামলা, এই মামলা হামলাগুলো হচ্ছে সরকারের সাজানো বানোয়াট, যাতে করে তাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এমনকি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনের কথা বলছে এবং ইউনূস সাহেবকে 6 মাসের অনৈতিকভাবে সাজা দিয়েছে, সেটাও অন্যায়, সেটা তিনি বলেছেন। এরপরে হচ্ছে আমাদের চতুর্থ হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এই সরকারের এখন যে অপতৎপরতা চলছে, এটা যদি এইরকম সময় আমরা সবাই মিলে বন্ধ না করতে পারি, বিশ্ব নেতাদেরকে উনি আহ্বান জানিয়েছেন যে কোনো মূল্যে এটাকে থামাতে হবে। যদি না থামান তাহলে এটা সার্কভুক্ত দেশগুলোতেও এইরকম আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। ভারত সহ সার্কভুক্ত সকল দেশে এরকম আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, যেটা কোনো দেশের জন্য মঙ্গলকর নয়। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হচ্ছে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের এই সরকারকে নির্বাচন দিয়ে পতন ঘটানো, দেশবাসীর মানুষের মূল্যবোধের প্রতি সম্মান জানানো, এবং তিনি এটা নিয়ে দেশে বিদেশে কাজ করছেন। তিনি বিশ্ব নেতাদেরকে চিঠি দিয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে তিনি ভূমিকা রাখবেন বলেই এই বক্তব্য দিয়েছেন। এবং একটা কথা বলেছেন যে আমি ভূমিকা রাখছি, ইতিমধ্যেই রাখছি। অতএব আওয়ামী লীগ যত হাম্বিতাম্বি করো, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, আমার মানুষের উপরে গুলি করে, এইটা তোর দেশের, তোর বাবার দেশ না, এইটা তোদের না, এটা আমাদের জনগণের দেশ। আল্লাহর রাস্তে এই দেশ থেকে ভাগ। তোদের অনেক অনেক সুদ হয়ে গেছে, দেনা পাওনা অনেক হয়ে গেছে। মানুষ মাইরা ক্ষমতায় থাকা যায়, এইটা কোনোদিন সম্ভব না। রক্ত এমন একটা জিনিস, আপনি সব পাপ করতে পারেন, আল্লাহ মাফ করে, গোপনও থাকে। একটা পাপ করলে আপনি রেহাই পান না। দেখেন কোনো মানুষকে যারাই হত্যা করে যে কোনো জায়গায়, জীবনের একটা সময় হলেও ও ফান্দে পড়েই। আওয়ামী লীগ এখন যে কাজটা করছে তাতে তারা ফান্দে পড়েছে। এখন ফান্দে পড়িয়া বগা কানবে, এই দেখার অপেক্ষায় আমরা জনগণ। আমরা এই দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত দেশ বানাতে চাই না। আমরা এই দেশটাকে চাই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ হিসেবে গঠন করতে। অতএব আমার এই বাংলাদেশে কোনো রাজাকারের ঠাঁই, কোনো অনৈতিক সরকারের ঠাঁই আমরা দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেবে না, বিশ্ব নেতারা দেবে না। বাংলাদেশের এবারের রাজনীতির
একটু 2 মিনিটে শেষ করি, কেউ বিরক্ত হবেন না কি কন্টিনিউ করবো একটু লেখেন। এইবারের রাজনীতিটা কয়েকটা কারণে আপনার ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। দেখেন, সমস্ত বিদেশিরা আমার রেমিটেন্স যোদ্ধারা এক হয়ে গেছে। এর আগে বহুবার কিন্তু আমরা নিষেধ করছি, কেউ শোনে নাই, যার যার মতো টাকা পাঠাইছে, বাড়ি পাঠাইছে। এইবার দেখেন সমগ্র বিদেশিরা আপনি বলার আগে সে রেমিটেন্স পাঠাবে না। নাম্বার 1 বিজয়। নাম্বার 2 বিজয় হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্রে একমাত্র স্বাধীনতা যুদ্ধের সময়, তখন তো আর এরকম ইউটিউব ফেসবুক ছিল না, তারপরেও প্রচার মাধ্যমে যত জায়গায় গিয়েছে বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে স্বাধীনতা যুদ্ধের পক্ষে। আর এই দ্বিতীয় কোনো আন্দোলন যেটা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তৃতীয় হচ্ছে এই সরকার 15 বছরের মধ্যে একটা দিন এমন যায় নাই যেদিন আরাম আয়েশ বিলাস মদ জুয়ায় ব্যস্ত না থাকছে। এই গত 15 দিনে তাদের ঘুম হারাম। আর্মি নামাইতে হয়েছে, বিজিবি নামাইতে হয়েছে, পুলিশ নামাইতে হয়েছে, কারফিউ দিতে হয়েছে, মানুষ মারতে হয়েছে, ইন্টারনেট বন্ধ করতে হয়েছে, পত্রপত্রিকা বন্ধ করতে হয়েছে, কারেন্ট বন্ধ করতে হয়েছে, হেলিকপ্টারে গুলি করতে হয়েছে। এই কাহিনী, এইটাই হলো সিম্পটম অফ ইয়োর ফ্রিডম। ইউ উইল রিসিভ ইট, ইউ উইল গেট ইট অ্যান্ড ইউ উইল এনজয় ইট, বাট বিফোর ইউ আর এনজয়িং ইউ হ্যাভ টু বি প্যাশন। আপনাকে একটু ধৈর্য ধরে এই মাতৃগর্ভ থেকে বাচ্চাটা আসার আগে যে কষ্ট মা পায়, বাংলাদেশের জনগণের, স্বাধীন চেতা জনগণের সেই কষ্টটাই এখন হচ্ছে। এই জিনিসগুলো আপনাদের কিন্তু সিম্পটম। এবং এখন যে সিম্পটম সেটা হচ্ছে ছাত্র হচ্ছে আমার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন। ওরা তো দেশের শত্রু না, ওরা তো জাতির ভবিষ্যৎ। এই একই কাজ পাকিস্তানি হানাদার বাহিনী করেছিল, যেদিন করেছে তারপরেই স্বাধীনতা যুদ্ধের ডাক। 25শে মার্চ কালোরাত্রি, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। কথা বুঝতে পেরেছেন? অতএব আওয়ামী লীগ গ্যারাজে পড়ছো, আর উঠতে পারবে না। বাংলাদেশের দেখেন নায়ক নায়িকা গায়ক গায়িকা অলমোস্ট কয়েকটা দালাল বাদে যারা সরাসরি আওয়ামী লীগ করে, তো আর আপনার কথা বলবে না। যেমন ফেরদৌসেরা সেরা, এই আপনার কি বলে খেলোয়াড় সাকিব আল হাসান, অমুক তমুক, এরা তো আর আপনার কেউ না। কিন্তু মিনিমাম মানে কার্টিসি আছে, ভয়তে হোক যেমনে হোক, পাবলিক ডিমান্ড বুঝে হোক, তারা কিন্তু আপনার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে। এবং ইন্টারনেট বন্ধ না থাকলে দেখতেন যে বাংলাদেশের কি পরিমাণ নায়ক নায়িকা গায়ক গায়িকা সিনেমা সব রাস্তায় নেমে পড়ে। কারণ এইটা মানা যায় না, তো এটা তো হুজুর পাও না যে দাড়ি টুপি মারা যায়, জায়েজ করে ভালাবা অল্পতে না, এত জায়েজ করার সময় নাই। ছাত্র মারছো, এটা জায়েজ করতে পারবা না, এটা বিশ্বের কাছেও মানতে পারবা না। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান বাংলাদেশের হচ্ছে অবস্থা কোঠা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সেই সাথে জাতিসংঘ কিন্তু কড়াভাবে নজর রেখেছে বাংলাদেশকে, এবং জাতিসংঘ সহ অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনি বলেছেন যে নতুন করে যেন আবারও নির্বাচন দেশে